এবং এই ঐক্যতে আসার জন্য সকলের আসলে আলোচনার প্রয়োজন আছে, কোনো তিনটা দলের আলোচনার প্রয়োজন নাই। ফাহিম ভাই যেটা পরিচয় দিলেন, আমাদের দলের একদম জন্মলগ্ন থেকেই আমাদের ঘোষণাপত্রে পরিষ্কারভাবে আছে যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট দেখতে চাই এবং উচ্চ কক্ষে আমরা আনুপাতিক হারে নির্বাচিত পার্লামেন্ট দেখতে চাই। এবং অ্যাকচুয়ালি আজ থেকে বেশ অনেক বছর আগে যখন আমরা পার্টির যাত্রা শুরু করি তখন আমরা ওই একই জিনিস বলেছিলাম যে উচ্চ কক্ষে 100 জন নীতি নির্ধারক থাকবেন এবং ওই যে থ্রেশহোল্ডের কথা হলো তখন সে বহু বছর আগে আমরা বলেছিলাম যে আমরা চাই 1% থ্রেশহোল্ড দেখতে, যদিও এটা নিয়ে অনেক আলোচনা হবে এবং হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে ফিরে আসি, তবে মঞ্জু ভাই সুন্দর একটা কথা বললেন যে আমাদের আসলে এখন দরকার সবাই ঐক্যমতে আসা। আপনি বলবেন জায়গা থেকে ফিরে আসেননি, সেটা বলেছেন আমি পরিষ্কার করি, কারণ দলের পজিশন নিয়েই তো উনি আলোচনা করেছেন, দলের পজিশনের বাইরে তো যেতে পারেন না। যেটা বলেছেন যে আমরা এই দুটো জিনিস, এই যেটা বললাম যে 100 সদস্য বিশিষ্ট আনুপাতিক হারে উচ্চ কক্ষ এবং উচ্চ কক্ষর যে ক্ষমতাগুলো আমরা চিন্তা করি সব, তবে আমাদের দলগত পজিশন অলসো, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে মঞ্জু ভাই সব যে কথাটা বলছে সেটার সাথে মিলিয়ে যে আমাদের এখন ঐক্যতে আসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো পজিশনটা কম্প্রোমাইজ না হয়, তাহলে সে ঐক্যতে আসার জন্য যতখানি বদল আনা প্রয়োজন ততখানি বদল আনতে আমরা রাজি আছি। এবং এই ঐক্যতে আসার জন্য সকলের আসলে আলোচনার প্রয়োজন আছে, কোনো তিনটা দলের আলোচনার প্রয়োজন নাই। কারণ যদি আপনি বলেন তিনটা দল, তাহলে তিনটা দল আপনি কি হিসাবে চিন্তা করে বলবেন? যদি আপনি বলেন ভোটের অনুপাতে বা জনপ্রিয়তার অনুপাতে, তাহলে শুধু একটা দল বলতে হবে, দ্বিতীয় দল তার খুঁজে পাবেন না। আর যদি হয়তো অত্যাচারী সরকারের বিরুদ্ধে কাজ করেছে বা আন্দোলন করেছে, তাহলে অনেকগুলো দল চলে আসে যাদের সাথে এই মুহূর্তে ঐক্যমত কমিশন বসছে। তো আমরা বিশ্বাস করি ঐক্যমত কমিশন সবার সাথেই বসতে হবে, আলাদা করে তিনটা দল হয় না। তো আলাদা করে তিনটা দল যদি হয় না, আর ওটা যদি না, ওটা বাদ দিয়ে আমরা কথা বলি। এখন আমি ভেরি স্পেসিফিক্যালি আজকের আলোচনাটাতে আসতেছি, কারণ সময়ও কম, মানে আপনার সবার আলোচনা। সো আপনারা যে প্রস্তাবনাগুলো দিয়েছেন, এই প্রস্তাবনাগুলোর সাথে মোটামুটি বড় দাগে পুরোপুরি ভাবেই আমরা একমত। সো এই যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এবং ডিক্লারেশন অফ ওয়ার, এই দুটোর জন্য আপার হাউসে পুরো সম্মতি লাগবে, আমরা একমত। আপার হাউসে 100 জন ক্যান্ডিডেট, এটা আমরা একমত। যদি আপনারা থ্রেশহোল্ড দেননি, থ্রেশহোল্ড নিয়ে আমরা কথা বলেছি। একই সাথে কিছু জিনিস আমরা একটু দ্বিমত পোষণ করছি। একটা জিনিসে যেমন দ্বিমত পোষণ করছি, জুলাই সনদ সম্বন্ধে যেটা লেখা আছে, এখানে আমাদের দ্বিমতটা হলো আমাদের জায়গা থেকে, দ্যাট ডাজন্ট মিন যে আমরা এখানে একটা কম্প্রোমাইজ সলিউশন আসতে পারি না। কিন্তু যেটা লেখা আছে সেখানে দ্বিতীয় যে পয়েন্টটা, আর্টিকেলটা দেয়া আছে, এই সনদে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ব্যক্তিদের কোন আইনি হয়রানি বা বিচার, আমি ছোট করে বলছি, পুরোটা পড়লাম না, মুখোমুখি না হওয়া সাংবিধানিক সুরক্ষা থাকবে। এটা বেসিক্যালি আপনি একটা ওই যে কি বলো না, মানে এই যে ধরনের জিনিসপত্র আমাদের দেশে এর আগেও হয়েছে, যে অগ্রিম ক্ষমা প্রাপ্তি আপনি এটা দিয়ে দিচ্ছেন, এটার কতখানি আসলে প্রয়োজনীয়তা আছে, এটা নিয়ে আমাদের নিশ্চয়ই প্রশ্ন আছে। গিভেন যে জুলাই আন্দোলনে আমরা সবাই সম্পৃক্ত ছিলাম, আজকে আমার সামনে যারা বসে আছেন আমরা সবাই সম্পৃক্ত ছিলাম, তো সেই জায়গা থেকে আমাদের আসলে কতখানি আইনি সহায়তা এখানে দেখার প্রয়োজন আছে, যেটা শুধু আইনের মাধ্যমে হবে না, কনস্টিটিউশনে আসতে হবে। এটা বড়ভাবে একটা প্রশ্ন তোলার জায়গা নিশ্চয়ই আছে বলে আমি মনে করি। আমি জানি এটা বারবার এসছে যে এনসিপি তে যারা আছেন বা অন্য কোনো দলে যারা আছেন বা আরো কয়েকটা দলে যারা আছেন, তারা হয়তো শক্তভাবে এটা চান, চাইতেই পারেন, চাওয়ার পুরো অধিকার আছে। আমি আমার জায়গা থেকে বলছি যেটা আসলে কনস্টিটিউশনে থাকার কতখানি প্রয়োজনীয়তা আছে, এটা প্রশ্ন তোলাটা প্রয়োজন। একই সাথে আজকে এনসিসি নিয়ে কথা হয়েছে। এনসিসি নিয়ে আমি এমন কথা শুনেছি অনেকগুলো রাজনৈতিক দলের বলতে, যে যদি আপনি এনসিসি পক্ষে না থাকেন বা এনসিসি নিয়ে বিরোধিতায় কোনো কথা বলেন, তাহলে আপনি হয়তো ফ্যাসিবাদের পক্ষে কথা বলেন। এই ধরনের আলোচনাগুলো ভুল, কারণ আমাদের ওই যে এগেন আমাদের ঐক্যমতের জায়গায় আসতে হবে। আমি অত্যন্ত আনন্দিত আজকে আপনাদের এখানে যে এপিপিসির যে আপনারা সলিউশন করেছেন, কারণ আমরা আমার দল এনডিএম এর পক্ষ থেকে আমরা এনসিসির বিরোধিতা করেছি। আমরা এনসিসির কেন বিরোধিতা করেছি, পরিষ্কার আমাদের কাছে যেটা পরিষ্কার ছিল যে এনসিসি তৈরি করা হচ্ছিল আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা একটা সীমিত, মানে একটা লিমিটেশন আনবার জন্য। কারণ আমরা দেখেছি আমাদের কারেন্ট অবস্থানে জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এন্ড আপনার লেজিসলেচার সবকিছু প্রধানমন্ত্রীর হাতে। তো জুডিশিয়ারি আমরা আলাদা করে ফেলতে সক্ষম হচ্ছি ইতিমধ্যে, কিন্তু এক্সিকিউটিভ আর ক্যাবিনেট, ক্যাবিনেট যেটা এক্সিকিউটিভ, সেই এক্সিকিউটিভ আর লেজিসলেচারের ক্ষমতার ভিতরে একটা পার্থক্য আনা। এনসিসির মাধ্যমে এই ক্ষমতাটাকে আমরা কাকে দিচ্ছি। আজকে আপনারা যে এপিপিসির কথা বলেছেন, এখানে বেসিক্যালি বলছেন যে এই ক্ষমতাটা কিছুটা নিয়ে আমরা লেজিসলেচারের হাতে দিয়ে দিচ্ছি এবং লেজিসলেচারকে এক্সিকিউটিভ থেকে আলাদা করছি। যদিও আমাদের ওয়েস্টমিনস্টার সিস্টেম যে লোয়ার হাউস, এখানে অটোমেটিক্যালি প্রধানমন্ত্রীর একটা বড় আধিপত্য থাকে। এই কারণে আমাদের দল থেকে
ভিন্ন একটা, এখানে এপিপিসি খারাপ না এবং আমি এপিপিসি কে পছন্দ করছি, আজকে আমি এখানেও এপিপিসির সম্মতি জানাচ্ছি। একই সাথে আমরা আরেকটা আইডিয়া নিয়ে এসেছিলাম যে লেজিসলেচারকে না দিয়ে এটা এক্সিকিউটিভের হাত দুই হাতে করা, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি আমাদের আছে। সো এই যে এনসিসিটা না করে এইটাকে একটু ভিন্ন আঙ্গিকে রাষ্ট্রপতির অ্যাডভাইজারি কাউন্সিল হিসেবে তৈরি করা, যেটা রাষ্ট্রপতিকে অ্যাডভাইস তাহলে তো করে। কমপ্লেন সাউন্ড হয়ে যাবে। আজকে এগুলো সবকিছু যখন আমরা কনস্টিটিউশনের কথা বলছি সবকিছু একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। সো আপনি যখন রাষ্ট্রপতি জাস্ট লোয়ার হাউসের 300 আসন দিয়ে নিয়ে আসবেন তখন আপনি বলতে পারেন অটোমেটিক ট্রেজারি হয়ে যাবে। কিন্তু যদি রাষ্ট্রপতি আপনার কি বলে না ইলেকট্রাল কলেজটা আপনি প্রসিদ্ধ করেন বা বড় করেন আর প্রসারিত করেন, যেটা আমরা চেয়েছি একদম ইউনিয়ন পর্যায় থেকে প্রত্যেকটি নির্বাচিত প্রতিনিধি হবেন এই ইলেকট্রাল কলেজের অংশ। সো কয়েক হাজার ভোটে চলে যাবে। সো কয়েক হাজার ভোটে নির্বাচিত যে রাষ্ট্রপতি, তাকে আপনি যদি এই ক্ষমতায়নটা বাড়ান তাহলে অটোমেটিকলি এক্সিকিউটিভের ভেতরে একটু দুটো ব্রাঞ্চ আপনি তৈরি করছেন। আপনার অরিজিনাল যে প্রিন্সিপালটা প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতাটা একটু কমিয়ে নিয়ে আসা, সেটা করা সম্ভব হচ্ছে। সো ইয়েস, এরকম এনসিসি জাতীয় যে জিনিসগুলো আছে, আমি ছোট্ট করে আরেকটা বলি। প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা, এটা অনেক বড় করে আলোচনা হয়েছে, সবাই একমত হয়েছে যে মেয়াদ সীমাটা কমাতে হবে কিছু। আমাদের দলের পক্ষ থেকে আমরা আসলে একমত হইনি, আমরা সবার সাথে একমত হতে রাজি। কনসেনসাস যেখানেই আসবে, যদি সবাই বলে যে শুধুমাত্র দুবার একজন প্রধানমন্ত্রী হবে, আমরা সেখানে কনসেনসাস আসতে রাজি। যদি সবাই একসাথে বলে যে পরপর দুবার হতে পারে, ওভারঅল 3 বার হতে পারে, আমরা সেটাতেও আসতে রাজি।